বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শোনেননি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। বলা হয়ে থাকে এর উপর দিয়ে কখনো কোনো পাখি কিংবা হেলিকপ্টার উড়ে যেতে পারে না। কোনো এক অদৃশ্য শক্তি সবকিছু নিজের ভেতরে গ্রাস করে নেয়। আজকের মুভিটা কিছুটা এরকমেরই একটা কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঠিক এমনই একটা দ্বীপ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া গেছে। আর ওই দ্বীপের উপর দিয়ে কখনো কোনো প্লেন কিংবা ওই দ্বীপের আশেপাশে কোনো জাহাজ ভিড়লেও সেটার কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে ওই দ্বীপের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে? মুভি শুরুটা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি অজানা দ্বীপকে দেখিয়ে। দেখা যায় সময়টা ছিল 1944 সাল, যার মানে হলো সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন কথা। আর তখন ওই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। আর তখনকার সময় হ্যাং নামের একজন আমেরিকান এয়ারফোর্সের পাইলট তার প্লেন নিয়ে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই অজানা দ্বীপে এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। সে নামতেই তার চোখে পড়ে যে আরও একটা বিমানে আগুন লেগে সেটাও বিধ্বস্ত হয়ে এই দ্বীপের দিকেই এগিয়ে আসছে। তবে সেটা ছিল শত্রুপক্ষের, মানে জাপানিদের বিমান। শত্রুর বিমান থেকে একজন সেনা নামতে এসে হ্যাংয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। তারা লড়াই করতে করতে জঙ্গলের মধ্যে একটা পাহাড়ের একেবারে কিনারায় চলে আসে। তবে হঠাৎ করেই তারা সেখানে অদ্ভুত দুইটা দানবীয় হাত উঠে আসতে দেখতে পায়, যেটা ছিল একটা দানবাকৃতির গরিলা। তার বিশাল আকার দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এখানেই সিন কাট হয়ে 1973 সালের একটা ঘটনা দেখানো হয়। সেখানে উইলিয়াম বিল নামের একজন আমেরিকান অফিসারকে দেখা যায়, যে কিনা মোনার্ক নামের একটি আমেরিকান সংস্থার সিও ছিল। সে ব্রুকস নামের একজনকে সাথে করে সেমিটারির সঙ্গে গিয়ে দেখা করে। আর একটা মানচিত্রে একটি দ্বীপকে নির্দিষ্ট করে দেখিয়ে বলে, আমি এই দ্বীপটি নিয়ে রিসার্চ করেছি। আর এখন পর্যন্ত অন্য কোনো দেশই এই দ্বীপটির ব্যাপারে কিছুই জানে না, কিন্তু পৌরাণিক কাহিনীতে এই দ্বীপের উল্লেখ পাওয়া গেছে। আর ওই দ্বীপটা স্কাল আইল্যান্ড নামে অভিহিত করা হয়েছে। সে আরও বলে, ধারণা করা হয় উপরওয়ালা যখন এই দ্বীপটা বানিয়েছিলেন তখন তিনি সেটা সম্পূর্ণ করতে পারেননি। এমনকি এখনও সেই দ্বীপের উপর থেকে কোনো বিমান বা পাড় দিয়ে যাওয়া কোনো জাহাজকেই আর ফিরে আসতে দেখা যায় না। ওই জায়গাটাকে তো বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও বেশি বিপজ্জনক মনে করা হয়। এমনকি ওই দ্বীপের উপরে তো 1954 সালে পারমাণবিক নিউক্লিয়ার বোমাও টেস্ট করা হয়েছিল। তবে অদ্ভুত বিষয় হলো সেটা কোনো সাধারণ ব্লাস্ট ছিল না। ধারণা করা হয় সেখানে থাকা কোনো ভয়ঙ্কর কিছুকে ধ্বংস করতে সেই টেস্ট করা হয়েছিল। আর আমরা যদি সেখানে আমাদের পরীক্ষা শুরু করে দিতে পারি, তাহলে হয়তো আমরা অন্য কোনো দেশের আগেই কোনো নতুন কিছু সেখান থেকে আবিষ্কার করতে পারবো। এত কিছু শোনার পরও সেমিটার তাদেরকে সেখানে যেতে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। মূলত বিলের ওই জায়গায় পরীক্ষা করতে যেতে হলে অনেক টাকার প্রয়োজন ছিল। আর সেই টাকাটা ম্যানেজ করার জন্যই বিল এখানে এসেছিল, যাতে করে তাদের কোনো প্রবলেম না হয়। সেমিটার কিছুতেই রাজি হচ্ছে না দেখে ব্রুক সেমিটারকে বুঝিয়ে বলে যে আর 3 দিন পরে সেই দ্বীপের উপর দিয়ে একটা স্যাটেলাইট অতিক্রম করবে, আর সেটাও রাশিয়ান স্যাটেলাইট। এর মানে তখন তাদের কাছে থাকা ওই দ্বীপের লোকেশন অন্য রাষ্ট্রের চোখে পড়ে যাবে, আর তারা তখন আমাদের আগেই সেখানে লোক পাঠিয়ে দিতে পারে। এই কথা শুনে এবার শেষমেশ সেমিটার তাদের সেখানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এরপর বিল দ্রুত তার পুরো টিম নিয়ে রেডি করে একটা বিশাল শিপ করে বেরিয়ে পড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে। টিমে জেমস নামের একজন লোককে দেখা যায়, আর সে ভিয়েতনামের স্থায়ী যুদ্ধে লড়েছিল, আর সেই এই পুরো টিমকে লিড করবে। এরপর দেখতে দেখতে তারা তাদের শিপ নিয়ে ওই আইল্যান্ডের কাছে এসে পৌঁছায়। এবার তাদের এখান থেকে সামনে যেতে গেলে হেলিকপ্টারে করে এগোতে হবে, কিন্তু সমস্যা হলো তাদের সামনে এক ভয়ঙ্কর ঝড় আসতে দেখা যায়। আর ওই বিপজ্জনক ঝড়ের মধ্য দিয়েই কেউই এখন সেই দ্বীপে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ ওই ঝড়ের মধ্যে এলে তাদের প্রাণ সংশয় হতে পারে। কিন্তু বিল সবাইকে বলে আজকে তারা যেই সুযোগটা পেয়েছে হয়তো সেটা আগামীতে তাদের কাছে নাও থাকতে পারে, তাই তাদের সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়াই উচিত। বিলের এসব কথা শুনে সবাই সামনে এগিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর পুরো টিম হেলিকপ্টারে নিয়ে সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে সেই দ্বীপে যাওয়ার জন্য। এরপর দেখতে দেখতে তারা কোনোভাবেই সেই ঝড় পেরোতেই তাদের সামনে সেই অপরূপ আইল্যান্ড ভেসে ওঠে। সত্যি সেই আইল্যান্ডটা দেখতে ভীষণ মনোমুগ্ধকর ছিল। এরপর সেই দ্বীপের উপর যেতেই তারা নিচে সিসমিক বোমা ফেলতে শুরু করে। মূলত এই সিসমিক বোমা দিয়ে শত্রুদের ক্ষতি করা হয় না, এগুলো দিয়ে ভূমিতে কম্পনের সৃষ্টি করা হয়, যাতে করে বিজ্ঞানীরা সেই কম্পন পরীক্ষা করে বুঝতে পারে যে মাটির ভেতরে কোথায় কি রয়েছে। তবে এই বোমাগুলো ব্লাস্ট করার পর টেস্ট করে জানতে পারে যে এই দ্বীপের অধিকাংশ নিচের জায়গায় ফাঁকা রয়েছে, যার মানে হলো এই জায়গায় প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। তবে এই সিসমিক বোমাগুলো ফেলার সময় একটা হেলিকপ্টারের মধ্যে একটা বিশাল আকারের গাছ এসে ঢুকে পড়ে। এতে করে সেই হেলিকপ্টারটা সাথে সাথে ক্র্যাশ হয়ে নিচে গিয়ে ধ্বংস হয়ে যায়। তবে টিমের বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তারা দেখতে পায় তাদের সামনে বিশাল আকৃতির একটা গরিলা দাঁড়িয়ে আছে। সে এতটাই বিশাল ছিল যে হেলিকপ্টারগুলোকে একেবারে ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। এরপর সেখানে থাকা বাকি টিম মেম্বাররা সেই গরিলাটিকে নিশানা করে একের পর এক অ্যাটাক করতে শুরু করে। এতে করে সেই বিশাল আকৃতির গরিলাটা রেগে গিয়ে একের পর এক হেলিকপ্টারের উপরে হামলা করতে
হতে শুরু করে। এতে করে টিমের অধিকাংশ মানুষই সেখানে মারা যায়। আর এই ঝামেলার মধ্যে যারা বেঁচে থাকে তারা বাকি দুইটা দলে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে একটি দলে লিড করছিল জেমস আর অন্যটি বিল। এরপর কর্নেল প্যাকার সেখানে বসে থাকা বিলের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, কেন তুমি এই বিপদের মধ্যে সবাইকে নিয়ে আসলে? আসলে নিজের সামনে তার টিমের এতজনের মৃত্যুতে সে কিছুটা ভেঙে পড়ছিল। এরপর সে বিলের দিকে নিজের গান পয়েন্ট করে। সে বলে, সত্যিটা বলে দাও আমায়, তুমি কি করে এই দ্বীপের ব্যাপারে জানতে পারলে? তখন বিল জানায়, আজ থেকে প্রায় ৩০ বছর আগে সে একটি জাহাজে করে যাচ্ছিল, কিন্তু সেই জাহাজটি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। কেউ আর সেটাকে কখনোই খুঁজে পায়নি। আর সেখানে থাকা ১০০০ জন প্যাসেঞ্জারের মধ্যে সৌভাগ্যবশত শুধু আমি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিলাম। সবাই ভাবত সেই জাহাজটা পানির নিচে ডুবে গেছে, কিন্তু শুধু আমি এটা জানতাম যে ওই জাহাজটিকে এই ভয়ঙ্কর দানবটি ডুবিয়ে দিয়েছিল। আর আমি তাই তখনই খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম যে আমাদের এই পৃথিবীতে এখনও অনেক ভয়ঙ্কর দানব বাস করছে, কিন্তু বাকিরা কেউই আমার কোনো কথাই বিশ্বাস করছিল না। তবে মানুষ আসার অনেক আগে থেকেই এই দানবগুলো পৃথিবীতে বসবাস করে আসছে। আর আমার মনে হয় এবারও সেই সময় চলে আসবে যখন তারা সবার সামনে চলে আসবে এবং পুরো মানবজাতিকে ধ্বংস করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে। সেজন্য আমি চাই যে তুমি আমাদের সংগৃহীত সব তথ্য প্রমাণগুলোকে সুরক্ষিতভাবে এখান থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে আমরা পরবর্তীতে সব প্রস্তুতি নিয়েই এখানে আসতে পারবো এবং এখানে থাকা সব দানবদেরকে একেবারে শেষ করে দিতে পারবো। অন্যদিকে জেমসকে দেখা যায়, সে তার টিমের লোকদেরকে জানায় সামনে নদীটা পার করিয়ে তাদের সমুদ্রের কাছে পৌঁছাতে হবে, কারণ তারা যেই জাহাজটার সাহায্যে এখানে এসেছিল সেটা শুধুমাত্র ৩ দিনই তাদের জন্য এখানে অপেক্ষা করবে, আর সেই সময়ের মধ্যেই তাদেরকে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। তবে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটা দৈত্যাকার মহিষ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে জেমসের সাথীরা সবাই ওটাকে শুট করার জন্য প্ল্যান করে, কিন্তু জেমস সবাইকে থামিয়ে দেয় এবং বলে এই মহিষটা যদি তাদের উপরে আক্রমণ করে তাহলেই তারা ওই মহিষটার উপরে পাল্টা আক্রমণ করবে। কিন্তু তারা শান্ত থাকায় সেই মহিষটাও শান্তভাবে সেখান থেকে অন্যদিকে চলে যায়। এতে করে তারা আবারও কোনো লড়াই ছাড়াই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা সেখানে একটি ধ্বংসপ্রাপ্ত জায়গায় যেতেই হঠাৎ করেই কিছু আদিবাসীরা তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এসব দেখে জেমস এবং বাকি সাথীরাও তাদের দিকে গান পয়েন্ট করে দাঁড়ায়। আর ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধ লোক এসে সবাইকে থামিয়ে দেয়। আর দেখা যায় এই লোকটাই হলো সেই হ্যাং, যাকে মুভি শুরুতেই এই দ্বীপে এসে পড়তে দেখা গিয়েছিল। হ্যাং এসে তাদেরকে বুঝায় এই আদিবাসীরা তাদের কোনো ক্ষতি করবে না। এরপর সে জেমস আর বাকিদেরকে সেই আদিবাসীদের এলাকায় নিয়ে যায়। সেখানে তারা এই বিশাল জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। হ্যাং তাদেরকে জানায় সে এখানে আসার 10 বছর আগে থেকেই এই জাহাজটা রয়েছে। এরপর তারা সেই জাহাজের ভেতরে গেলে দেখতে পায় সেখানে ওই বিশাল আকৃতির গরিলার ছবি রয়েছে। আর এখানকার সব আদিবাসীরা ওই দৈত্যটাকে পূজা করে। সে আরও জানায় সে যখন প্রথম এই জায়গায় এসেছিল তখন এই আদিবাসীরা তাকে কিছুই বলতো না, সবাই চুপচাপ থাকতো, কিন্তু এখন এখানকার সবাই তার আপন হয়ে গেছে। সে আরও জানায় তাদের উপরে যে গরিলটা আক্রমণ করেছিল সেটা হলো কং, আর সেই হলো এই দ্বীপের রাজা। সে আরও জানায় যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপে এসে পড়েছিল এবং তার সাথে শত্রুপক্ষ জাপানেরও একটি বিমান এসে পড়েছিল। আমরা দুজনে প্রথমে শত্রু হলেও পরবর্তীতে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সে আরও জানায় যে এই দ্বীপের নিচে এখনও কিছু সরীসৃপের মতো ভয়ঙ্কর প্রাণী বসবাস করে, আর তার সেই জাপানি বন্ধুকে তারাই কিছু বছর আগে মেরে ফেলেছিল। আর তাদের বলা হয়ে থাকে স্কালার, এমনকি ওই স্কালারগুলোই কংয়ের পুরো পরিবারকে খেয়ে নিয়েছিল। তবে এই দ্বীপে 2 প্রকারের স্কালার রয়েছে, যাদের মধ্যে কিছু রয়েছে সাধারণ, আর সেগুলোর সাথে সচরাচর কংয়ের যুদ্ধ হয়ে থাকে। এই কং তাদেরকে খুব সহজেই হারিয়ে দিতে পারে, কিন্তু অন্য যে স্কালার রয়েছে তারা সাধারণ স্কালার থেকে অনেক গুণ বড়, আর তাদেরকে ডেভিল বলা হয়, কারণ যদি কোনোভাবে সেই ডেভিল জেগে ওঠে তাহলে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর তোমাদের সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে মাটির নিচ থেকে কিছু স্কালার জেগে উঠেছিল, তবে কং তাদেরকে মেরে ফেলেছে। আর তোমরা ওই ব্লাস্টগুলো করেছিলে বলেই কং তোমাদের উপরে হামলা করে দিয়েছিল। তবে কং তোমাদেরকে না থামালে তোমরা এতক্ষণে ডেভিলদের পেটে চলে যেতে। জেমস হ্যাংকে জানায় তাদেরকে যে করেই হোক না কেন সমুদ্রের পাশে যেতে হবে। ওই জায়গায় তাদের জন্য একটা জাহাজ অপেক্ষা করছে, আর সেটা আমাদের আবারও আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। এসব শুনে হ্যাং জানায় তোমরা যত যাই করো না কেন 30 দিনের আগে সমুদ্রের কাছে যেতে পারবে না, কারণ এটা ভয়ঙ্কর একটা দ্বীপ। তবে সে আরও জানায় যে তার কাছে একটা বোট রয়েছে, আর সেটাই করে হয়তো 3 দিনের মধ্যেই যাওয়া যাবে, কিন্তু তার আগে সেই বোটের কিছু অংশ ঠিক করতে হবে। তারপরে তারা সেটাই করে সমুদ্র পাড়ি দিতে সফল হবে।
এদিকে বিল এবং তার বাকি সাথীদেরকে দেখা যায় যারা কিনা একটা বাঁশের জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একটা বিশাল মাকড়সা এসে তাদের উপরে হামলা করে দেয়। এতে করে তারা সবাই মিলে সেই মাকড়সাটার উপরে ফায়ারিং করতে শুরু করে, কিন্তু কিছুতেই তারা সেই মাকড়সাটাকে মারতে পারছিল না। এসব দেখে তারা বুদ্ধি করে মাকড়সাটার পা কেটে ফেলতে সক্ষম হয়। এতে করে সে নিচে পড়তেই তারা সেটার উপরে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জেমস আর বিলের টিমের বাইরের একজন লোককে দেখা যায় যার নাম জ্যাক। সে আসলে সবার থেকে আলাদা হয়ে একা হয়ে পড়েছিল। এরপর সে যখন পানি খেতে নদীর পয়েন্টে নামে তখনই সেখানে কং চলে আসে, কিন্তু কংয়ের নজর তার উপরে পড়ে না। কিন্তু সে যখনই পানি খেতে নিচে ঝুঁকে তখনই হঠাৎ করেই এক দৈত্যাকার অক্টোপাস কংয়ের উপরে হামলা করে দেয়। প্রথমে কং অনেক অসুবিধা মনে হলেও পরবর্তীতে সে ওই অক্টোপাসটাকে পা দিয়ে পিষে মেরে ফেলে এবং সেটাকে খেতে শুরু করে। এসব দেখে সেখানে লুকিয়ে থাকা জ্যাক দ্রুত পালিয়ে গিয়ে একটা গাছের গুড়ির উপরে বসে রেডিওর সাহায্যে তার বাকি মেম্বারদের কানেক্ট করার চেষ্টা করতে থাকে। তবে হঠাৎ করে জ্যাক দেখতে পায় সেই গাছের গুড়ি ভেবে যেটার উপরে বসেছিল সেটা আসলে একটা প্রাণী ছিল। সেটা দ্রুত কিছু একটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। দেখা যায় তার পেছনে একটা স্কেলার এসে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে জেমস এবং তার বাকি সদস্যদেরকে দেখা যায় তারা সবাই মিলে সেখান থেকে বেরোনোর জন্য সেই বোটটাকে ঠিক করছিল। সেখানে ম্যাশন নামের একটা মেয়েও ছিল। ম্যাশন ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এরপর ম্যাশন যখন সেই গ্রামের কাঠের প্রাচীরের বাইরে আসে তখন সে লক্ষ্য করে একটা হেলিকপ্টার একটা দৈত্যাকার মহিষের গায়ের উপরে পড়ে আছে। মহিষটির এমন অবস্থা দেখে ম্যাশনের সেই মহিষটার উপরে মায়া হয়, তাই সে একাই সেখানে গিয়ে মহিষটার গায়ের উপর থেকে হেলিকপ্টারটা সরানোর চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলেও সে কিছুতেই হেলিকপ্টারটা সেই মহিষটার উপর থেকে সরাতে পারছিল না। এরই মধ্যে সেখানে কং এসে সে হেলিকপ্টারটা সরিয়ে নিজের হাতে তুলে নেয়। কংকে এত কাছ থেকে দেখে ম্যাশন ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কং তাকে কিছুই বলে না। সে শুধু রাগান্বিত দৃষ্টিতে তার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তারা সেই বোটটা ঠিক করে ফেলে এবং সেখানে থাকা সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে বোটে করে বেরিয়ে পড়ে। এরই মধ্যে তাদের রেডিও ঠিক হয়ে যাওয়ার কারণে তারা অন্য টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল। জেমসের একজন সাথে কর্নেলের একজন টিম মেম্বারকে জানায় তারা কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে দেখা করবে, কিন্তু হঠাৎ করেই সেখানে অদ্ভুতভাবে অনেক পাখি উড়ে আসতে দেখা যায়। আর সেখান থেকে দুটো পাখি এসে বোট থেকে একজনকে তুলে উপরে নিয়ে যায়। আর মুহূর্তের মধ্যেই তাদের চোখের সামনে পাখিগুলো সেই লোকটাকে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলে। এরপর তারা তাদের বাকি টিমের লোকদের সঙ্গে এসে দেখা করে এবং তাদেরকে সমুদ্রের কাছে যাওয়ার জন্য বলে, কিন্তু কর্নেল এখনও কিছুতেই যেতে রাজি হয় না, কারণ তার মতে তাদের কয়েকজন সাথী এখনও পশ্চিমের জঙ্গলে কোথাও আটকা পড়ে আছে, যেটা ছিল জ্যাক। কিন্তু তারা তো জানতো না যে জ্যাক আর বেঁচে নেই। এখানে হ্যাং জানায় সেখানে যাওয়া একেবারে উচিত হবে না, কারণ সে প্রায় ৩০ বছর ধরে এই দ্বীপে আটকে আছে। তাই সে খুব ভালো করে জানে যে কোথায় গেলে তাদের বিপদ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু কর্নেল কিছুতেই তাদের কারোর কোনো কথাই শুনছিল না। সে জেমসকে বলে, তোমাকে আনা হয়েছিল শুধুমাত্র রাস্তা দেখানোর জন্য। এসব শুনে এবার উপায় না পেয়ে জেমস যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই চলে যায় সেই পশ্চিমের জঙ্গলের দিকে, কিন্তু যাওয়ার পথে সেখানে অসংখ্য কঙ্কাল চোখে পড়ে। আসলে ওগুলো ছিল অনেক পুরাতন ডাইনোসরের কঙ্কাল, আর সেই সাথে কংয়ের পরিবারের সদস্যদের কঙ্কাল, যাদেরকে সেই ডেভিলে খেয়ে ফেলেছিল। এরই মধ্যে তাদের উপরেই সেখানে স্কেলার এসে আক্রমণ করে দেয়, আর তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের কাছে থাকা সব অস্ত্রের ব্যবহার করতে শুরু করে। কিন্তু কিছুতেই তারা সেই স্কেলারদের মারতে পারছিল না। তাই সেখানে থাকা ম্যাশন একটা উপায় বের করে। সে দেখতে পায় সেখানে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে, তাই সে ঠিক সময় তার লাইটারটা জ্বালিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, আর আগুনের কারণে সেই স্কেলারটি সেই জায়গায় মারা যায়। এরই মধ্যে হ্যাংক কর্নেলকে জানায় যে এই এলাকাটি হলো স্কেলারদের, তাই বাঁচতে হলে তাদেরকে দ্রুত এখান থেকে বেরোতে হবে। কিন্তু এত কিছুর পরেও কর্নেল রাজি হয় না। তখন জেমস একটা লকেট বের করে কর্নেলকে দেখিয়ে বলে, এটা স্কেলারদের পেট থেকে পেয়েছি, যার মানে হলো জ্যাক আর বেঁচে নেই। তবে কর্নেল জানায় জ্যাকের হেলিকপ্টার যেখানে ক্র্যাশ হয়েছে সে ওই জায়গায় যেতে চায়, কারণ সেই হেলিকপ্টারে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং সে ওগুলোর সাহায্যেই কংকে মারতে চায়। এইসব কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। হ্যাং বলে ওঠে, কং হলো এই দ্বীপের রাজা, আর তুমি কখনোই তাকে মারতে পারবে না। তাকে এই দ্বীপের আদিবাসীরা পূজা করে। কিন্তু কর্নেল বলে, আমি এই দ্বীপের সব স্কেলারদের তো মারবই, সাথে কংকেও শেষ করে দেব। কিন্তু জেমস বলে, তোমার যাওয়ার ইচ্ছা থাকলে তুমি একা যাও, কিন্তু আমরা সবাই ওদের ওই বোটে করে জাহাজটির দিকে ফিরে যাব, যাতে করে সেটাকে আরও কিছুদিন আটকাতে পারি তোমাদের ফিরে আসার অবধি। এতে কর্নেল রাজি হয়ে যায়। এরপর সে তার সেনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে জ্যাকের সেই হেলিকপ্টার খোঁজার জন্য। একটা সময় তারা সেই হেলিকপ্টার পেয়েও যায় এবং তার মধ্যে সব অস্ত্রগুলো নিয়ে নেয়। অন্যদিকে জেমস এবং তার বাকি সাথীরা বোটে করে সেই জাহাজটার কাছে যাওয়ার চেষ্টা করছিল। তবে জেমস ও ম্যাশন তাদের সাথীদেরকে একটা জায়গায় রেখে তারা সামনের পাহাড়ের দিকে উঠতে শুরু করে। আসলে তারা সেখানে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে চাইছিল যে জাহাজটা ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে।
তবে যখনই তারা সেই পাহাড়ের উপরে ওঠে তখনই হঠাৎ করেই চারপাশে ভয়ানক অন্ধকার দেখা যায়। এরই মধ্যে সেখানে তাদের সামনে কং চলে আসে। প্রথমে তারা কিছুটা ভয় পেলেও পরে বুঝতে পারে যে কং আসলে তাদের কোনো ক্ষতি করবে না। যেহেতু ম্যাসন আগে থেকেই কংকে কাছ থেকে দেখেছিল, তাই সে আর ভয় না পেয়ে কংয়ের গায়ে নিজের হাত রাখে। এতে তারা বুঝতে পারে যে কং সত্যি খুব শান্তিপ্রিয় একটা প্রাণী। অন্যদিকে জঙ্গলের অপর পাশে দেখা যাচ্ছিল ভয়ানক বিস্ফোরণ হচ্ছে, আর সেগুলো করছিল কর্নেল ও তার সাথীরা। আসলে তারা কংকে মারার জন্য সেখানে একটা ফাঁদ পেতেছিল, আর কং সেখানে যেতে সে অজান্তেই সেই ফাঁদের মধ্যে পড়ে যায়, আর তার গায়ে আগুন লেগে যায়। এতে করে কং সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর কর্নেল তার সাথীদেরকে অর্ডার দেয় তারা যেন কংয়ের গায়ে বোমা লাগিয়ে তাকে উড়িয়ে দেয়। কিন্তু কর্নেলের লোকেরা এইসব করার আগে সেখানে জেমস ও হ্যাংক চলে আসে এবং সবার দিকে গান পয়েন্ট করে তাদেরকে এসব করতে বারণ করে। এইসব দেখে এবার কর্নেল তার সাথীদেরকে বলে জেমসদেরকে মেরে ফেলতে। তবে কর্নেলের লোকেরা তা করতে রাজি ছিল না, কারণ তারাও খুব ভালো করেই বুঝতে পারছিল যে কং হলো এই দ্বীপের রাজা এবং সে কারোর ক্ষতি করতে চায় না। এরই মধ্যে সেখানে পানি থেকে ডেভিলগুলো বেরিয়ে আসে এবং তখনই কংয়ের জ্ঞানও ফিরে আসে। এসব দেখে কর্নেল বোমার বাটনটা টিপ দিতেই যাবে, তখনই কং তাকে হাত দিয়ে চেপে ধরে এবং সেখানেই মেরে ফেলে। এরপর কং ও ডেভিলের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। এসব দেখে জেমস আর বেঁচে থাকা সবাই সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে শুরু করে। তবে তারা পালাতে গেলে সেখানে অন্য একটা স্কেলার এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। এইসব দেখে কং তাদেরকে বাঁচাতে সেখানে ছুটে আসে এবং সেই স্কেলারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সুযোগে সেখানে থাকা সবাই প্রাণ নিয়ে পালাতে শুরু করে, কিন্তু অন্যদিকে ম্যাসন পাহাড়ের উপরে উঠে একটা ফ্লার গানের সাহায্যে শুট করে তাদের জাহাজটিকে সিগন্যাল দেয় যাতে করে তাদেরকে সাহায্য করতে পারে। অন্যদিকে কংয়ের সাথে ডেভিলের লড়াই শুরু হয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত কং পানিতে পড়ে একটা পুরনো জাহাজের চেইনের সাথে আটকা পড়ে যায়। এই সুযোগ নিয়ে ডেভিল এসে কংকে মারতেই যাবে, তার আগে বোটে থাকা সবাই ডেভিলের উপরে ফায়ারিং করতে শুরু করে। সেজন্য এবার ডেভিল কংকে রেখে তাদের দিকে এগিয়ে আসে। এরই সুযোগে কং অনেক চেষ্টায় নিজেকে ছাড়িয়ে জাহাজের সেই চেনটাকে কাজে লাগিয়ে ডেভিলের দিকে ছুঁড়ে মারে। আর সেই চেইনের সঙ্গে একটা প্রোপেলার সংযুক্ত থাকার কারণে ডেভিল ভয়ানকভাবে আঘাত পেয়ে নিচে পড়ে যাওয়ার কারণে একটা ভূমিকম্পের সৃষ্টি হয়, আর এতে করে পাহাড়ের উপরে থাকা ম্যাসন ছিটকে পানিতে পড়ে যায়। তখন কং এসে ম্যাসনকে পানি থেকে তুলে বাঁচিয়ে নেয়, আর এই সুযোগে ডেভিল এসে আবারও কংয়ের উপরে আক্রমণ করে দেয় এবং যে হাতে ম্যাসন ছিল সেই হাতটাই গিলে ফেলে। কিন্তু কং নিজের পুরো শক্তি ব্যবহার করে তার হাতটা ডেভিলের পেট থেকে বের করে আনে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে ম্যাসনকে নদীর পাশে নামিয়ে দেয়। তারপর কং সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে সেই বোটে করে এগিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সেই ফ্লার গানের শুটিং দেখে সেখানে কিছু হেলিকপ্টার চলে আসে, এরপর তাদেরকে উদ্ধার করে। অন্যদিকে কংকে দেখা যায় সে নিজের বুকে আঘাত করে বুঝিয়ে দেয় যে সেই হলো এই দ্বীপের রাজা। এরপর বেঁচে যাওয়ার সবাই সুস্থভাবে আমেরিকায় ফিরে আসে। আর এখানেই হ্যাংকে দেখা যায় যে কিনা যুদ্ধের কারণে প্রায় 30টা বছর সেই জঙ্গলেই কাটিয়ে দিয়েছিল। এরপর সে নিজের বাড়িতে ফিরে তার ছেলেকে দেখতে পায়, আর সে এখন 30 বছর বয়সে যুবক হয়ে গেছে। পরিবারের সবাই এত বছর পর হ্যাংকে আবারও ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জেমস আর ম্যাসনকে মোনার্কের মেম্বাররা আটক করে নিয়েছে। আসলে আমেরিকান সরকার মোনার্কে এই কাজ দিয়েছিল যে যা কিছু তারা দেখছে সেই দ্বীপে সেগুলো যেন বাইরে প্রকাশ না করে। তবে ব্রুকস জানায় কং শুধু ওই দ্বীপের রাজা নয়। এরপর একটা ছবিতে দেখা যায় গডজিলা ও গিডোরার ভয়ানক লড়াইয়ের দৃশ্য। আর এই মোনার্ক সংস্থার কাজে ছিল পৃথিবীতে হওয়া সব অদ্ভুত আর নতুন জিনিসের উদ্ঘাটন করা। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অ্যাডভেঞ্চার মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।